ওয়েলকাম টু আজকে পড়তে চলেছি বোমাই বুড়োর জঙ্গলে, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার আগে আপনাদের বলে দিই, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ইরি আড্ডাকে, আরও এরকম অজানা গল্প শুনতে যা হয়তো আপনি আগে শোনেননি। শুরু করার আগে আপনাদের আবার বলে দিই, সাবস্ক্রাইব করলে আরও নতুন গল্প পাবেন। আর নতুন একটা প্লেলিস্ট বানিয়েছি গোয়েন্দা গল্প বলে, সেটা একটু শুনবেন, তাতে কিন্তু ভিউ খুব একটা আসছে না। ধন্যবাদ। শুরু করতে চললাম আজকের গল্প। বোমাই বুড়োর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাইয়ের জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হলো পাগলা হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। বোমাই বুড়োর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাই বুড়োর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতি শূন্য। গাছপালার নিবিড়তা হতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট 2খানা কুড়ে, একখানা একটু বড়, একখানাতে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরিফ টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মোচার উপর চোখ বুজে শুয়ে আছে। আমাদের দেখে ধর্মড় করে উঠে বসলো, জিজ্ঞাসা করলো, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে চুপ করে রইল। কিন্তু আশরিফ টিন্ডেল সে কথার উত্তর দিল, বলল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাচারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুই ওই ছোট্ট ঘরে, আমিন বাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এইরকম গেল। রোজই ইনি বলেন, আর কোথা থেকে যে সাদা কুকুর আসে রাত্রে, মাচার উপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে করে আসে, গায়ে ঘেঁস দিতে আসে। উনি খুব একটা বড় গা করেনি। আর 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি, শিগগিরই এসো, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে কথা বলবো না, এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাতড়ে তেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা কে মেয়ে বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক, ওর সঙ্গে বেয়াদবি, মেয়ে মানুষ কে আসবে জঙ্গলে দুপুরটাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে করছে, নেশা করতে শুরু করেছে বুঝি, রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি, অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটা মেয়ে ওর ঘরের উত্তরের দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখন হুজুর, আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। কতটুকু সময়ের মধ্যে লুকাবে কোথায়, যাইবে বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, মন্দির সন্দির সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার মনে কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিন বাবুকে আমি একথা বললাম না আর সেদিন। 1-2টি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গায়ে কাটা দিয়ে উঠল। আর বোমাইয়ের জঙ্গল একটু দুর্নামও শোনা ছিল, ঠাকুরদার মুখে শুনেছি। বোমাই বুড়োর পাহাড়ের উপর ওই যে বট গাছ দেখছেন দূরে, একবার তিনি
পুনিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রিরে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একজন অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামাবান, এক ধরনের জিন পরি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিন বাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। কোথায় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি গুটি মেরে খাটের তলায় বসে আছে, আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে এই বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসাব কষছিলাম সেখানে, হাত 6-7 দূরে। আরও ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়ছিল। সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে উঠলেন, বললেন কে? বললাম ও কিছু নয়, এটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা? ঠিক দেখেছ না কালো? বললাম, না সাদা হুজুর। আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়, সাদা না হয়ে কালো হলেই বা আমিন বাবুর কি সুবিধা হবে তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পাতা বুঝতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম। এই সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ থেকে 3 দিন আগের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়েই উঠেছেন। আমারও ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুল গাছে হাতে করে দেখি কিছু বুঝতে পারলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। আশ্রিত টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না একথা সকলেই এক বাক্যে বলবে। জনমানব শূন্য প্রান্তরে ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এ আমিনের নিকটতম লোকালয় হচ্ছে লোবটুলিয়া, 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসবে? এত গভীর রাত্রেই বা কেন আসবে? বিশেষ করে যখন এইসব নির্জন বন প্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয় সন্ধ্যের পর থেকে লোকে আর পথে চলে না। যদি আশ্রিত টিন্ডেলের কথা সত্যি হয়ে থাকে তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পার্শ্ববর্জিত দেশে, এই জনহীন বনজঙ্গলে ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীতে তো প্রবেশের পথ খুঁজে পাওয়া নেই বললেই সম্ভব। 19 শতাব্দীতেও পেয়েছে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো সব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভর। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র, আমিন ও আশ্রিত টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে আসলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারাতে চিৎকার করে, বকে, গান গায়ে। ডাক্তার এনে দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার পর একটা উপসংহার হয়েছে অবশ্য, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে। তবুও
এখানেই তা বলে রাখা ভালো। এ ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করলো। একজন বৃদ্ধ বয়স্ক, 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসছে চড়ি মহাল ইজারা নিতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মহিষ চড়াবে। অন্য সব চড়ি মহাল তখন বিলি হয়ে গেছে। বোমাই বুড়োর জঙ্গলে তখনও কেউ আসেনি, খালি পড়েছিল। সেটাতেই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহাল দেখেও আসলো। খুব খুশি, বলল, ও বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলতো না। রামচন্দ্র আশ্রিত তিন্ডেলের কথাটা তখন আমার মনে ছিল না, থাকলেও বৃদ্ধের নিকটে তা হয়তো বলতাম না, কারণ ভয় পেয়ে সে যদি পালিয়ে যায় জমিদারির লোকসান। স্থানীয় লোকেরা কেউই ও জঙ্গলে গেছে না। রামচন্দ্র আমিনের সে ব্যাপারের পর থেকে তো আরই না। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। মহা রাগান্বিত ভাব, তার পেছনে সে ছেলেটি কাছুমাছু ভাব করে দাঁড়িয়ে। বললাম, কি ব্যাপার? বৃদ্ধ রেগে কাঁপিতে কাঁপিতে বলল, এই বাদরটাকে নিয়ে এলাম হুজুর দরবারের কাছে করতে। ওকে আপনি পা থেকে তুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করি। লজ্জা করে বলতে হুজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি, হাত আষ্টেক লম্বা, ঘাসে চাওয়া। ও আর আমি দুজনেই শুই। আমার চোখে ধুলো দিতে পারা সোজা কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম, ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই, আমি তো কিছুই জানি না। আরও একদিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার। চোখের সামনে বিগড়ে যাবে ছেলে, কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর, তখন ওকে হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুরের শাসন দরকার ওর। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, গত রাত্রে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর। এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, বয়সও কম। কোন দিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধর্মর করে ঢেলে উঠলো, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম, তাই হুজুরের কাছে আসা। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিষয়টাও জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমাই, ভোর হলে তবে ঘুম ভাঙে, ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। বললাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমি ঘুমোলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে আসলো, বলল, হুজুর, একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন ভয়ের দরুনই হোক বা যার দরুনই হোক, তাই কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাত্রে আসে। ঘুম ভেঙে এক একদিন রাত্রে দেখি সেটা বিছানার কাছে কোথায় ছিল। আমি জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি, এরকম তা কদিন দেখলাম। কিন্তু কাল রাত্রে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাপুজি ঘুমাচ্ছেন, জানেন না। আপনাকে চুপচুপি বলতে এলাম, কাল অনেক রাত্রে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল
দেখিনি। আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে, সেদিকে কাশের বেড়ায় জানলার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পর বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনে জানলা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তখনই বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু নেই। বাবাকেও জানাইনি, বুড়ো মানুষ ঘুমাচ্ছেন। ব্যাপারটা কি হুজুর, বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বললাম, যদি তোমাদের ওখানে থাকতে ভয় করে তোমরা কাছারিতে এসে থাকতে পারো। ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জা পেয়েছিল, কিন্তু আমার অস্বস্তি দূর হলো না। ভাবলাম এবারে কিছু শুনলে কাছারি থেকে দুজন সিপাহী থাকবো রাত্রে ওদের কাছে শোবার জন্যে। তখনও বুঝতে পারিনি জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটে গেল অতি আকস্মিক এবং অতি অপ্রত্যাশিতভাবে। দিনেক পরে সকালে সবাই বিছানা ছেড়ে উঠেছি। খবর পেলাম কাল রাত্রে বড় জঙ্গলে বৃদ্ধ ইজারাদার ছেলের মারা পড়েছে। ঘোড়ায় চড়ে আমার তখনই রওনা হতে হলো। গিয়ে দেখি তারা যে ঘরটায় থাকতো তার পিছনে কাশ ও বন জঙ্গলের মধ্যে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের ছিল। কি একটা বিভীষিকা দেখে অকপটে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাতের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখে তখন লণ্ঠন ধরে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তার মৃতদেহ দেখতে পায়। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করতে গিয়ে বনের মধ্যে ঢুকে কোনো কিছু দেখে অকারণেই তার মৃত্যু হয় সেখানে। মোটা লাঠি ও লণ্ঠন তার পাশে পড়েছিল। কিসের অনুসরণ করতে সে বনের মধ্যে রাত্রে একা এসেছিল তা বলা শক্ত, কারণ নরম বালিটার উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই। না মানুষ না জানোয়ারের। মৃতদেহে কোনোরূপ আঘাতের চিহ্ন পাওয়া গেল না। বোমাই বুড়োর জঙ্গলে এই রহস্যময় ব্যাপারটা কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসে কিছু করতে পারেনি, ফিরে গেছে। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করলো ঘটনাটি যে সন্ধ্যের বহু পূর্বে এ অঞ্চলে আর কেউ যায় না। দিন কয়েক তা এমন হলো যে কাছারিতে একটা নিজের ঘরতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে যে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এই জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো আমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে নেবে তোমার প্রাণ। যেন এইসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারই বসবাস করার আদেশ আছে এখানে। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অধিকার এবং প্রবেশ তারা পছন্দ করছে না। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। ধন্যবাদ। কেমন লাগলো এই অদ্ভুত নতুন গল্পটি? আমার মনে হয় ওয়্যারউলফের কিছুটা লিঙ্কিং আছে এই গল্পটায়। আমার খুব ভালো লাগে ওয়্যারউলফের গল্প। ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে আরও অজানা গল্প আপনাদের কাছে আসে। ধন্যবাদ।